সো আমরা কিন্তু একটি সিরিজ চালু করেছি যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন জিনিসের উপর এক্সপেরিমেন্ট করব এবং দেখব যে আসলে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা কি সমস্যার সম্মুখীন হই এবং আমাদের সেই ডিভাইসটি আসলে পারফেক্টলি কাজ করে কিনা এবং তার হচ্ছে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এই সিরিজটির মাধ্যমে। সো বলতে পারেন যে আমাদের এই ভিডিওটি একটি এক্সপেরিমেন্টাল ভিডিও এবং এই ভিডিওতে আমরা এক্সপেরিমেন্ট করতে যাব থার্মো ইলেকট্রিক বা আপনারা পেলটিয়ার নামে চিনে থাকেন যে এই পেলটিয়ার মডুলটি আসলে কতটা পারফেক্টলি কাজ করে এবং অনেস্টলি আসলে এই প্রোডাক্টটি কি কাজ করে কিনা বা এটাকে কিভাবে লং লাস্টিং ব্যবহার করা যায় তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো আমরা জানবো যে এই থার্মো ইলেকট্রিক আসলে কতটা ঠান্ডা হতে পারে এবং আসলে এটা কতদিন দীর্ঘস্থায়ী কেন হয় না। অনেকেই কমপ্লেন করেছেন যে ভাইয়া থার্মো ইলেকট্রিক তো বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। সো এটাকে কিভাবে আসলে সলভ করা যায়, প্রবলেমটা আসলে বেশি দিন লং লাস্টিং করানো কি পসিবল কিনা। সো সেই বিষয়গুলো জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের একটি থার্মো ইলেকট্রিক বা পেলটিয়ার ডিভাইসের প্রয়োজন হবে। আপনারা পেলটিয়ার নামেই চিনে থাকেন এই ডিভাইসটিকে। তো এই থার্মো ইলেকট্রিক বা পেলটিয়ারের গায়ে কিন্তু এদের মডেল নাম্বার লেখা থাকে, যা থেকে আমরা বুঝতে পারি এটি আসলে কত ভোল্টে অপারেট করতে হবে। তো এর গায়ে লেখা আছে 12706, অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের এই পেলটিয়ার ডিভাইসটি 12 ভোল্টে অপারেট করতে হবে, অর্থাৎ একে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। এবং একে যখনই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমরা দিব তখন এর এক পাশ প্রচণ্ড পরিমাণ গরম হবে এবং অপর পাশ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হবে। এবং এই যে কার্যক্রমটা এটা কিন্তু ধীরে ধীরে হবে। ধরেন ধীরে ধীরে পেলটিয়ারের এক পাশ গরম হতে শুরু করবে এবং অপর পাশ একইভাবে সমানুপাতিক হারে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। এই ডিভাইসটি সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন গ্রাফিক্স কার্ড এই রিলেটেড যেরকম ডিভাইসগুলো রয়েছে, তো সেই ধরনের ডিভাইসগুলোর যে প্রসেসর ইউনিট আছে সেটাকে ঠান্ডা রাখার জন্য মূলত এই ডিভাইসটি তৈরি করা হয়েছিল। তো এখন আমরা এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সাপোজ রুম হিটার হিসেবে। আবার আমরা একইভাবে আমরা এটার মাধ্যমে হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরির কাজেও কিন্তু এই পেলটিয়ারগুলো ব্যবহার করা হয়। ফ্রিজ বলতে মিনি ফ্রিজ তৈরির কাজে, এটা দিয়ে আসলে বড় ফ্রিজ কখনোই সম্ভব না, এর সাহায্যে ছোট মিনি ফ্রিজগুলো আপনারা তৈরি করতে পারবেন। যাই হোক, আমাদের এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রয়োজন হবে একটি পেলটিয়ারের যার এক পাশে মডেল নাম্বার থাকে, সেই পাশটি মূলত প্রচন্ড ঠান্ডা হয় আর অপর পাশ প্রচন্ড গরম হয়। তারপর প্রয়োজন হবে ছোট একটা হিটসিঙ্কের। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের একটি হিটসিঙ্ক আমাদের প্রয়োজন হবে। তাছাড়াও আমাদের এই ধরনের একটি বড় হিটসিঙ্কেরও প্রয়োজন হবে। তো বড় হিটসিঙ্কের সাথে পেলটিয়ারটি আমি লাগিয়ে নিচ্ছি। এরপর প্রয়োজন হবে 12 ভোল্টের একটি ক্যাবিনেট ফ্যানের। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাবিনেট ফ্যানগুলো 120 টাকা দামের মধ্যে পাওয়া যায় মার্কেটে। এবং এই ধরনের ছোট্ট একটা 12 ভোল্টের ক্যাবিনেট ফ্যানের প্রয়োজন হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বড় হিটসিঙ্কের সাথে যে আমরা পেলটিয়ারটিকে লাগিয়েছি এই লেখাটি কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এই পাশটি হচ্ছে ঠান্ডা হবে। তো একইভাবে কিন্তু আপনারা আপনাদের যে পেলটিয়ার ডিভাইসটি থাকবে হিটসিঙ্কের সাথে একইভাবে লাগাতে হবে। আমি দুটি স্ক্রুর সাহায্যে শক্তভাবে পেলটিয়ারকে হিটসিঙ্কের সাথে লাগিয়ে নিচ্ছি। এরপর প্রয়োজন হবে থার্মাল পেস্টের। থার্মাল পেস্ট কিন্তু পেলটিয়ার মডুলের দুই পাশে আপনাদের লাগাতে হবে। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পেলটিয়ারের দুই পাশে ভালোভাবে থার্মাল পেস্ট দিয়ে দিবেন। এবার ছোট হিটসিঙ্কটি পেলটিয়ারের উপরে রেখে স্ক্রুগুলোকে শক্তভাবে টাইট করে নিব। বড় হিটসিঙ্কের পেছনে বড় ক্যাবিনেট ফ্যানটি লাগাতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন বাতাস যেন বাহিরের দিকে আসে এমনভাবে লাগাতে হবে। সহজভাবে বোঝার জন্য বলে দিচ্ছি, ক্যাবিনেট ফ্যানের যে লেখা বা স্টিকারটি রয়েছে এটা উপরের দিকে থাকবে, তাহলে বাতাস ভিতর থেকে বাইরে চলে আসবে। আমি 4টি স্ক্রুর সাহায্য নিব ফ্যানটিকে হিটসিঙ্কের সাথে লাগানোর জন্য।
এরপর ক্যাবিনেট ফ্যানের যে প্রোটেক্টরটি আছে সেটিকে আমরা লাগিয়ে নিব। আমি ছোট 12 ভোল্টের যে ক্যাবিনেট ফ্যানটি আছে এটিকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তবে আমি আপনাদের রিকমেন্ড করব অন্য যেকোনো উপায়ে লাগিয়ে নিবেন। স্ক্রুর সাহায্যে লাগাতে গেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছোট ক্যাবিনেট ফ্যানটির কিন্তু একটা প্রান্ত ভেঙে গেছে। সো এটা স্ক্রুর কারণেই। তো চেষ্টা করবেন অন্য কোনো প্রসেসের মাধ্যমে এই হিট সিঙ্কের সাথে ছোট ক্যাবিনেট ফ্যানটি লাগানোর। এরপর হচ্ছে আমাদের কানেকশন করতে হবে। কানেকশন খুবই সহজ। সবগুলো লাল তারকে একত্রে নিবেন, সেগুলোকে একত্রে যুক্ত করবেন। তারপর সবগুলো কালো তারকে একত্রে করবেন, তাদেরকে যুক্ত করবেন। আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের একটি এসএমপিএস ব্যবহার করছি। কালো তারগুলোকে আমরা যেগুলো একত্রে পেঁচিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমরা এসএমপিএস এর যে নেগেটিভ টার্মিনাল আছে, এখানে যুক্ত করব এবং লাল তারগুলোকে আমরা এসএমপিএস এর যে পজিটিভ টার্মিনাল আছে, সেখানে যুক্ত করে দিব। আমার কাছে একটি টেম্পারেচার কন্ট্রোলার পূর্বে থেকেই ছিল। এর সাহায্যে দেখার চেষ্টা করব যে আসলে টেম্পারেচার বা তাপমাত্রা কত হয়, সেটা আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো। আমি সেন্সরটিকে চাচ্ছি হিটসিঙ্কের মাঝামাঝি সেটআপ করতে। এতে করে পেল্টিয়ারের যে অরিজিনাল তাপমাত্রা, এটা আমরা আসলে দেখতে পাবো এটার জন্য। তাই আমি যে ছোট ফ্যানটি আছে, সেটা আমি হিটসিঙ্কের গা থেকে খুলে নিচ্ছি। এরপর এই হিটসিঙ্কের মাঝামাঝিতে আমরা সেন্সরটিকে সেটআপ করে নিব। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরেই আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কিন্তু তাপমাত্রা কমছে। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় নামার পর তাপমাত্রা খুব ধীরে ধীরে কমতে থাকবে, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয়, তাপমাত্রা কতটা কমতে পারে তা নির্ভর করবে কিন্তু আপনার রুমের তাপমাত্রার উপর। যদি রুমের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় থাকে, যদি 27 ডিগ্রি বা 28 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে, তাহলে এই পেল্টিয়ারের সাহায্যে -4 ডিগ্রি পর্যন্ত আপনারা কিন্তু তাপমাত্রা পেতে পারেন। কিন্তু আমার রুমের তাপমাত্রা 33 ডিগ্রির উপরে। তো আমি যখন রেকর্ড করছি তখন প্রচণ্ড গরমের দিন, এবং যারা কিনা লাইভে ভিডিওটা ইনস্ট্যান্ট দেখছেন, তারা জানেন যে এখন বর্তমানে কি পরিমাণ গরম। সো সবার ঘরের টেম্পারেচার এই 33-34 ডিগ্রি অ্যাভেলেবেল। এবং আমি এই যে ভিডিওটা রেকর্ড করেছি, এই ভিডিওটা হচ্ছে আমার স্টুডিওতে কোনো পরিমাণ জানালা ছিল না। যার ফলে এখানে আমাদের যে বাতাসটা, গরম বাতাস রুমের, সেটা যে বের হয়ে যাওয়ার সেটার কোনো ব্যবস্থা নাই। তাই আমার এই রুমটা নরমালি প্রচণ্ড গরম থাকে, তার উপরে প্রচণ্ড গরমের দিন। সো স্বাভাবিক এটা 33 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতেই পারে। তো আমার রুমের তাপমাত্রা সবসময় এমনিতেই একটু গরমই থাকে। তো যাই হোক, দেখা যাক যে আসলে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিচে নামতে পারে, আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনাদের সময় নষ্ট করার কোনো পরিমাণ ইচ্ছা আমার নাই। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এতে করে আপনারা অল্প সময়ে এই রেজাল্টটা জানতে পারবেন।
তো মোটামুটি 40 মিনিট ব্যবহার করার পরে আমি 9.3 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা পেয়েছি। তবে আমার ধারণা এটা যদি আরো 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি চালু রাখি তাহলে এটার তাপমাত্রা আরো কমে আসবে। হয়তোবা আমরা মাইনাস ডিগ্রির দিকে যেতেও পারি। তবে আমি যেহেতু এক্সপেরিমেন্ট এখন 40 মিনিটের মধ্যে 9.3 ডিগ্রি পেয়েছি, তো আমি এক্সপেক্ট করতে পারি মোটামুটি এর মাধ্যমে মিনি ফ্রিজ তৈরি করা যেতে পারে। কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট যে হিট সিঙ্কটি আছে এখানে কিন্তু কুয়াশার মতো ঠান্ডা পানি জমেছে এবং পানিগুলো আমি হাত দিয়ে ধরে দেখেছি বেশ ভালোই কিন্তু ঠান্ডা পানি জমেছিল। তো এর সাহায্যে হচ্ছে ক্যানের জন্য বিভিন্ন ক্যান ঠান্ডা রাখার জন্য ছোট্ট মিনি রেফ্রিজারেটর তৈরি করা সম্ভব। এটা আমার এখন ট্রাস্ট হয়েছে। এর আগে আমি আরো 2-3 বার এক্সপেরিমেন্ট করেছি, সেই এক্সপেরিমেন্টগুলো টোটালি ফেল হয়েছে। কেন ফেল হয়েছে সো সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আপনাদের একদম স্পষ্টভাবে বলে দেই, সেটা হচ্ছে যদি আপনারা অনেকের ভিডিও দেখে থাকেন যে এরকম যে একদম এই পেল্টিয়ারের সাহায্যে তারা বরফ তৈরি করে দেখাচ্ছে, আইসক্রিম বানিয়ে দেখাচ্ছে, তাহলে ভাই সবগুলো ফেক ভিডিও। এটা কখনোই পসিবল না। তারা সম্পূর্ণ ফেকভাবে সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার জন্য। তো এটা কখনোই এক্সপেকটেশন করবেন না যে আপনি এটার মাধ্যমে বরফ তৈরি করতে পারবেন। আপনি এটার মাধ্যমে নরমাল যে আমাদের ফ্রিজের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে নরমাল ফ্রিজ। তো নরমাল ফ্রিজে যেরকম আপনি একটা ঠান্ডা ক্যান রাখলে যেরকম ঠান্ডা পান, ঠিক ওই ধরনের ঠান্ডা আপনি এটা থেকে এক্সপেকটেশন করতে পারেন। এটা থেকে আরও বেটার পারফর্ম করবে বা এটা জিরোর কাছাকাছি না আসলেও 4 ডিগ্রি বা 5 ডিগ্রির মতো সেলসিয়াসে চলে আসতে পারবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এটা যেহেতু খুবই ছোট্ট একটা ডিভাইস, থার্মো ইলেকট্রিক আপনারা জানেন খুবই ছোট একটি ডিভাইস, যেহেতু আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে অলরেডি। সো এটা কিন্তু বেশি দিন লং লাস্টিং করে না। সো লং লাস্টিং না করার পিছনে একটা কারণ আছে। ধরেন আপনি এটা দিয়ে একটি এয়ার কুলার বা আপনি একটি ফ্রিজ বা রেফ্রিজারেটর তৈরি করলেন, সেটা তৈরি করার পর কিন্তু আপনারা কী করেন, লং টাইম আপনারা সেটাকে কানেকশন দিয়ে রাখেন, অর্থাৎ এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে রাখেন। সো এতে করে যেটা হয়, এটা যেহেতু এটার ভিতরে হচ্ছে একটি পি টাইপ থাকে এবং একটি এন টাইপ এলিমেন্ট থাকে, যেটার কারণে এক পাশে কিন্তু প্রচুর হিট হয় এবং অপর পাশে প্রচণ্ড ঠান্ডা হতে শুরু করে। সো এটাকে যখন আপনি লং টাইম ব্যবহার করতে থাকবেন, এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে একটা পর্যায়ে নষ্ট হওয়া শুরু করে দেয়। সো তার জন্য আপনারা যে কাজটা করবেন, যে ধরেন আপনি একটি রেফ্রিজারেটর তৈরি করেছেন, আপনার যখন প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী 6 ঘন্টা বা 12 ঘন্টা আপনি এটাকে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যাতে একটানা 2 দিন বা 3 দিন যাতে এটা একটানা সময় রান না করে। এতে করে এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো নষ্ট হতে শুরু করে দেয়। সো আমি রিকমেন্ড করবো, ধরেন আপনি এটা দিয়ে একটা ছোট্ট রেফ্রিজারেটর তৈরি করেছেন, যখন কিনা প্রচণ্ড গরম লাগছে সেই সময় আপনি এটাকে অন করে ব্যবহার করেন। ধরেন 6 ঘন্টা ব্যবহার করেছেন, দেন 2 ঘন্টা এটাকে বা 1 ঘন্টা এটাকে রেস্ট দেন, দেন আবার অন করে আবার ইউজ করেন। ধরেন আপনি সারা রাত এটাকে ইউজ করেছেন, সো সকালবেলা আপনি এটাকে বন্ধ করে 1 ঘন্টা রেস্ট দিলেন, দেন আবার ইউজ করেন। আই থিঙ্ক আমার মনে হয় যে এই প্রসেসটাই একমাত্র পারে আপনার এই পেল্টিয়ারটাকে লংজিভিটি দিতে, অর্থাৎ দীর্ঘ সময় যদি আপনি এটাকে ব্যবহার করতে চান, এটাই একমাত্র সমাধান। এছাড়া আর কোনো সমাধান আমার জানা নেই, এবং যদি থাকে এর অন্য কোনো সমাধান যে ভাই আসলে এই প্রসেসটা করলে এটা আরও লংজিভিটি হবে বা এটা আরও দীর্ঘ সময় ব্যবহার করা যাবে, তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। এতে করে যারা কিনা আমার এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট সেকশন ফলো করলে তারাও কিন্তু ভালো একটা সাজেশন পেয়ে যাবেন। সো আমরা একে অন্যের সহযোগিতা করার চেষ্টা করব। সো আই থিঙ্ক এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসলে এটার পজিটিভ নেগেটিভ দিক এবং এর সামনে কিন্তু আমরা আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তার জন্য অবশ্যই কী করবেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটাই কাজ, ভিডিওতে লাইক দিবেন। আর যারা কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কোন টপিক্সের উপর পরবর্তী ভিডিও করলে, অর্থাৎ কোন বিষয়ের উপর এক্সপেরিমেন্ট করলে আপনারা আরও বেশি উৎসাহিত হবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।